সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধামরাই সরকারি কলেজের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মহিদুর রহমান, সহযোগী অধ্যাপক, মৃত্তিকা ও কৃষি বিজ্ঞান বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। কৃষি শিক্ষা প্রথম পত্র 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ক্লাসটি সকল শাখার জন্য। শিক্ষার্থীবৃন্দ, কৃষি শিক্ষা প্রথম পত্র এর তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তির প্রথম পরিচ্ছেদ হচ্ছে বীজ উৎপাদন কৌশল। তো শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে আমরা পেঁয়াজ বীজ উৎপাদন কৌশল পড়েছি। তোমরা একটু আবার পড়ার চেষ্টা করবে, তাতে খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তাহলে আজকের ক্লাস বীজ উৎপাদন কৌশলের মধ্যে আলু বীজ উৎপাদন কৌশল। তো শিক্ষার্থীবৃন্দ, আলু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল, যাকে কন্দাল ফসল বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, একটা সময় ছিল, এরকম একটা কথা ছিল, বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কমান। শিক্ষার্থীবৃন্দ, সেই অবস্থায় এখন আর নেই। বাজারে আলুর কেজি 50 টাকা, চালের কেজি 50 টাকার চেয়ে কম। তাই এখন চালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল এই আলু। এই আলুর উৎপাদন নির্ভর করে ভালো বীজের উপর, অর্থাৎ যে কোনো ফসলেরই উৎপাদন নির্ভর করে তা যদি বীজটা উন্নত মানের হয় তাহলে উৎপাদন ভালো হবে। তো সেই সূত্র ধরেই আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আলু বীজ উৎপাদন কৌশল। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আলু বীজ উৎপাদন কৌশল পড়তে গেলে প্রথমেই আমাদের জানা উচিত আবহাওয়া ও সময়। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে বাংলাদেশে জাপ পোকার আক্রমণ কম হয়। আবার একটু শুনুন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে বিধায় জাপ পোকার আক্রমণ কম হয়। যেহেতু জাপ পোকার আক্রমণ কম হয়, সুতরাং এই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আলু বীজ উৎপাদন করলে তার ফলন ভালো পাওয়া যাবে। এবারে আসি 2 নম্বরে, স্থান নির্বাচন। তো শিক্ষার্থীবৃন্দ, কেমন স্থানে অর্থাৎ কেমন জমিতে আমরা আলু বীজ উৎপাদন করব? দোআঁশ ও বেলে দোআঁশ মাটি, যেখানে নিষ্কাশন ব্যবস্থা ভালো, সেখানে অর্থাৎ সে ধরনের জমি আলু বীজ উৎপাদনের জন্য উত্তম। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো সেই সকল জমিতে আলু বীজ উৎপাদন করলে লাভবান হওয়া যাবে। এবারে আসি 3 নম্বর, পৃথকীকরণ দূরত্ব। শিক্ষার্থীবৃন্দ, এর আগেও আমরা বলেছি পৃথকীকরণ দূরত্ব আমরা বলতে কি বুঝি। অর্থাৎ পৃথকীকরণ দূরত্ব হচ্ছে সেই দূরত্ব, অর্থাৎ কোনো একটা ফসলের বীজ উৎপাদন করতে হলে একটা বীজ উৎপাদনকারী জমি থেকে আর একটা বীজ উৎপাদনকারী জমির মধ্যকার যে দূরত্ব, তাকে বলা হয় পৃথকীকরণ দূরত্ব। তাই বীজ আলু উৎপাদনের জমির 90 মিটারের মধ্যে উৎপাদন সময়ে জাপ পোকার আশ্রয়কারী ফসল বা গাছ যেমন তামাক, বেগুন, মরিচ প্রভৃতি চাষ করা যাবে না। এ সমস্ত শস্য ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে এবং এ থেকে আলু বীজ সহজেই সংক্রমিত হতে পারে। সুতরাং আলু বীজ উৎপাদনকারী জমির সাথে অন্য
অর্থাৎ তামাক, বেগুন, মরিচ এ ধরনের ফসলের জমির দূরত্ব হতে হবে কমপক্ষে 90 মিটার। অর্থাৎ যে জমিতে আলু বীজ উৎপাদন করব তার 90 মিটারের মধ্যে অন্য কোনো জমিতে তামাক, বেগুন বা মরিচ এ ধরনের ফসল চাষ করা যাবে না। না হলে খুব সহজেই ভাইরাস দ্বারা আলু বীজ আক্রান্ত হতে পারে। এবারে আসি শস্য পর্যায় অবলম্বন। শিক্ষার্থীবৃন্দ, শস্য পর্যায় কাকে বলে? শস্য পর্যায় হচ্ছে প্রতি বছর কিংবা প্রতি ঋতুতে একই জমিতে বারবার একই ফসল যদি না ফলিয়ে ভিন্ন ভিন্ন ফসল ফলানো যায় তখন তাকে শস্য পর্যায় বা শস্য আবর্তন বা ক্রপ রোটেশন বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আলু বীজের ক্ষেত্রে তেমনি শস্য পর্যায় অবলম্বন করা জরুরি। তাহলে কি বলছে? প্রতি বছর একই জমিতে বীজ আলু চাষ না করে শস্য পর্যায় অবলম্বন করলে বীজ আলুর ফলন ও মান দুই ভালো হয়। না হলে ব্যাকটেরিয়া, ছত্রাক, নেমাটোড দ্বারা আক্রান্ত হতে পারে। একই জমিতে সর্বোচ্চ 2 বছর একাধারে বীজ আলু চাষ করা যেতে পারে, তবে অবশ্যই তৃতীয় বছর সে জমিতে আর বীজ আলু চাষ না করে অন্য ফসল ফলাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি জমি তৈরিকরণ। তো আলু বীজ যে জমিতে আমরা আবাদ করব সেই জমিটা আমরা কিভাবে তৈরি করব? অক্টোবর মাসের মধ্যে আড়াআড়ি ভাবে 5-6টি চাষ ও মই দিয়ে মাটি নরম, ঝুরঝুরে ও সমান করে এবং আগাছা দমন করে জমি তৈরি করতে হবে। লক্ষ্য রাখতে হবে মাটিতে যেন প্রয়োজনীয় পরিমাণ আর্দ্রতা থাকে। তাহলে কখন তৈরি করতে হবে? অক্টোবর মাসের মধ্যে। কিভাবে? 5-6টি চাষ আড়াআড়ি ভাবে দিতে হবে। একবার যদি এইভাবে দেই আবার এইভাবে দিব এবং অবশ্যই যেন মাটিতে নরম এবং ঝুরঝুরে হয়, কারণ আলু ফসলটা বৃদ্ধি পায় মাটির নিচে। সুতরাং মাটিটা যত ঝুরঝুরে ও নরম হবে আলুটা তত বড় হবে। অবশ্যই আগাছা দমন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে মাটিতে যেন প্রয়োজনীয় পরিমাণ আর্দ্রতা থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আলু বীজ খুব কম সময়ে উৎপাদিত একটা ফসল, তাই এখানে প্রচুর পরিমাণ সারের প্রয়োজন হয়। তো আলু বীজ উৎপাদনের ক্ষেত্রে গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, বোরাক্স, ম্যাঙ্গানিজ অক্সাইড এগুলো প্রয়োগ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, হেক্টর প্রতি এখানে যে হিসাবটা দেওয়া হয়েছে হেক্টর প্রতি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতি হেক্টর আলু বীজ উৎপাদনের ক্ষেত্রে গোবর সারের প্রয়োজন হবে 8 থেকে 10 টন, ইউরিয়া 275 কেজি, টিএসপি 185 কেজি, এমপি অর্থাৎ মিউরেট অফ পটাশ 250 কেজি, জিঙ্ক সালফেট 10 কেজি, জিপসাম 90 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট 100 কেজি, বোরাক্স 10 কেজি, ম্যাঙ্গানিজ অক্সাইড এটা একটা গৌণ পুষ্টি উপাদান। এই গৌণ পুষ্টি উপাদানটা উত্তরাঞ্চলে প্রয়োগ করা লাগে, কারণ উত্তরাঞ্চলের মাটিতে গৌণ উপাদান অনেক সময় অর্থাৎ ম্যাঙ্গানিজের অভাব থাকতে পারে। সেক্ষেত্রে হেক্টর প্রতি 3 কেজি ম্যাঙ্গানিজ অক্সাইড প্রয়োগ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই সারের পরিমাণ এই লাগবে, কিন্তু সারটা আমরা কিভাবে প্রয়োগ করব? বীজ আলুর জন্য জমি প্রস্তুতের সময় সুষম সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম সার যে সারে এনপিকে একবার নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে তাকে বলা হয় সুষম সার বা ব্যালেন্সড ফার্টিলাইজার। তো বীজ আলুর জন্য জমি তৈরির সময় অবশ্যই জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে, কারণ সুষম সার ছাড়া গাছে অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে, যার কারণে রোগিং করা কষ্টসাধ্য হয়। সম্পূর্ণ গোবর সার জমি তৈরির শেষ চাষের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে।
নাইট্রোজেন ও পটাশ জাতীয় সারের তুলনায় ফসফরাস সার কম গতিশীল বিধায় টিএসপি সারের সাথে নাইট্রোজেন ও পটাশিয়াম জাতীয় সার শিকড় অঞ্চলে প্রয়োগ করতে হয়। সুপারিশকৃত সারের অর্ধেক ইউরিয়া সম্পূর্ণ টিএসপি ও অর্ধেক এমপি চারা রোপণের সময় ও বাকি অর্ধেক ইউরিয়া ও এমপি চারার 35 থেকে 40 দিন বয়সে প্রয়োগ করে অবস্থায় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তাহলে সারের যে উদ্দেশ্যে আমরা সারটা প্রয়োগ করব সেই উদ্দেশ্যটা সফল হবে। এবারে জমি তৈরি হয়ে গেল, সার প্রয়োগ হয়ে গেল, এবারে জাত নির্বাচন করব শিক্ষার্থীবৃন্দ। সংক্ষিপ্ত জীবনকাল সম্পন্ন ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগের লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায় এমন জাত, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ডায়মন্ড, কার্ডিনাল, গ্রেনুলা স্পিরিট ইত্যাদি জাত নির্বাচন করা যেতে পারে, কারণ এদের জীবনকাল ছোট, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং যদি কোনো ধরনের রোগ হয় তাহলে যে লক্ষণ প্রকাশ পায় খুব সহজেই ধরা যায় যে কোন রোগে আক্রান্ত হয়েছে। তো এই ধরনের বীজগুলো আমরা নির্বাচন করব, জাতগুলো নির্বাচন করব। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়মন্ড, কার্ডিনাল, গ্রেনুলা স্পিরিট প্রভৃতি জাত খুবই গুরুত্বপূর্ণ। এবার বীজের জাতটা আমরা নির্বাচন করলাম, এখন ওই বীজটা আমরা শোধন করে তারপর জমিতে আমরা রোপণ করব। তো বীজ শোধন করতে হলে কি করতে হবে? 136 লিটার পানিতে 124 গ্রাম মার্কিউরিক ক্লোরাইড এর দ্রবণে, অর্থাৎ 136 লিটার পানিতে 124 গ্রাম মার্কিউরিক ক্লোরাইড গুলিয়ে দ্রবণ তৈরি করতে হবে এবং এই দ্রবণে যদি আলু বীজগুলো 1 থেকে 2 ঘন্টা ডুবিয়ে রাখা হয় তাহলে বীজটা শোধন হবে। অথবা 136 লিটার পানিতে 0.57 লিটার বাণিজ্যিক ফর্মালডিহাইড মিশিয়ে তার মধ্যে আলু বীজ যদি 2 ঘন্টা ডুবিয়ে রাখা হয় তাহলেও বীজ শোধন হবে। অর্থাৎ বীজের গায়ে যদি কোনো ধরনের রোগ জীবাণু থেকে থাকে তাহলে অবশ্যই সেই রোগ জীবাণু ধ্বংস হবে, অর্থাৎ বীজ শোধন হবে। এবার আসি, বীজ বপন করব আমরা শিক্ষার্থীবৃন্দ। আগেই বলা হয়েছে আলু বীজ জাপ পোকা দ্বারা আক্রান্ত হতে পারে, তাই বলা হয়েছে জাপ পোকার সংখ্যা ও ফলনের প্রতি খেয়াল রেখে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে বীজ বপন করতে হবে। যদি এই সময়ের মধ্যে বীজ বপন করা না হয় তাহলে জাপ পোকার আক্রমণের ফলে আলু বীজের উৎপাদন অনেকটাই বাধাগ্রস্ত হবে। এবারে বীজ বপনের দূরত্ব, অর্থাৎ বীজ থেকে বীজ কতটুকু দূরে রোপণ করতে হবে। 60 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার গভীর করে রোপণ নালা কেটে 1 সেন্টিমিটার দূরে দূরে বীজ বপন করতে হবে। শিক্ষার্থীবৃন্দ একটু মন দিয়ে শুনতে হবে। 60 সেন্টিমিটার দূরে, অর্থাৎ একটা নালা থেকে আর একটা নালার দূরত্ব হবে 60 সেন্টিমিটার এবং নালার গভীরতা হবে 5 সেন্টিমিটার এবং একটা বীজ থেকে আর একটা বীজের দূরত্ব হবে 1 সেন্টিমিটার। এই হিসাবে বীজ বপন বা রোপণ করতে হবে। এবারে বীজ প্রস্তুতকরণ। সাধারণত তোমরা জেনে থাকবে যে আলু সাধারণত হিমাগারে রাখা হয়, কোল্ড স্টোরেজে রাখা হয়। তো হিমাগারে রাখলে ঠান্ডা স্থান থেকে বের করে অবশ্যই তাকে প্রি হিটিং করতে হয়। সেই কথাটা আমি এখন বলবো যে হিমাগারের শীতল কক্ষ থেকে বের করে প্রি হিটিং করে অঙ্কুরিত হওয়া 35 থেকে 55 মিলিমিটার সাইজের আলু বা আলুর কর্তিত অংশ কমপক্ষে 24 ঘন্টা পর শুকিয়ে নিম্ন তাপমাত্রায় নির্ধারিত নিয়মে জমিতে বপন করার জন্য প্রস্তুত করতে হবে। তো হেক্টর প্রতি কি পরিমাণ বীজ লাগবে শিক্ষার্থীবৃন্দ? সারি থেকে সারির দূরত্ব 6 সেন্টিমিটার, বীজ থেকে বীজের দূরত্ব 10 থেকে 15 সেন্টিমিটার এবং বীজের সাইজ যদি 20 থেকে 25 গ্রাম হয়
তাহলে হেক্টর প্রতি 2500 থেকে 3000 কেজি বীজের প্রয়োজন হয়। তার মানে হেক্টর প্রতি 2500 থেকে 3000 কেজি বীজের প্রয়োজন। তো আলু বীজ যদিও পানি সংবেদনশীল একটি শস্য, তারপরেও আলু বীজে সেচের প্রয়োজন হয়। খুবই সেচ সংবেদনশীল শস্য হওয়ায় আলুর জমিতে খুব দক্ষতার সাথে সেচ দিতে হবে। বেশি হলে নানা রকম, অর্থাৎ সেচ যদি বেশি হয় তাহলে নানা রকম সমস্যা দেখা দেয়, আবার কম হলে উইল্টিং অবস্থা প্রকাশ করে। প্রশ্ন হতে পারে উইল্টিং অবস্থা কি? উইল্টিং অবস্থা হচ্ছে মাটিতে পানির সে অবস্থা, অর্থাৎ মাটিতে পানি যতটুকু পরিমাণ থাকলে উদ্ভিদ তার দেহে পানির লক্ষণ প্রকাশ করবে এবং সে তখন মাটিতে পানি প্রয়োগ করলে উদ্ভিদ তার সতেজতা ফিরে পাবে। মাটিতে পানির সেই অবস্থাটাকে বলা হয় উইল্টিং অবস্থা। তাই সুবিধা মতো বীজ তোলার 15 দিন আগে সেচ দেওয়া বন্ধ করতে হবে। আলুর জমিতে আগাছা তেমন সমস্যা করতে পারে না, তারপরেও যখনই নালাটা থেকে মাটিটা 2টা সারিতে উঠিয়ে দেওয়া হয়, তখন ওই নালার মাঝখানের যে আগাছাগুলো হাত দিয়ে দমন করতে হয়। অর্থাৎ বলছে আলুর জমিতে আগাছা তেমন সমস্যা করতে পারে না, কারণ গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় আগাছা সহজেই দমন করা যায়। রোগিং, এর আগেও বলছি আমরা রোগিং কি। রোগিং হচ্ছে সেই রকম যে অস্বাভাবিক গাছ, ছোট বড় গাছ, ভিন্ন বর্ণের গাছ, রোগাক্রান্ত গাছ, এ ধরনের গাছগুলো উপড়িয়ে ফেলাই হচ্ছে রোগিং। এখানে বলছে অস্বাভাবিক ও রোগাক্রান্ত আলু গাছ সমূহ উপড়িয়ে ফেলতে হবে এবং এই রোগিং কার্যক্রম গাছ উপড়ানোর অর্থাৎ আলু উত্তোলনের 7-8 দিন পূর্ব পর্যন্ত চালাতে হবে। তো আলুতেও বিভিন্ন ধরনের রোগ বালাই আক্রমণ করতে পারে আলু বীজে। তো কখন আক্রমণ করে? যদি মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে আলু গাছ ধসা রোগে আক্রান্ত হয়। এজন্য হেক্টর প্রতি 2.5 কেজি ডাইথেন এম পানিতে গুলিয়ে স্প্রে করতে হবে। এছাড়া জাপ পোকা আক্রমণ করতে পারে, এক ধরনের ভাইরাস। এই জাপ পোকা ভাইরাস আক্রান্ত গাছের রস শোষণ করে নেয়, বিধায় সিস্টেমেটিক কীটনাশক ব্যবহার করে জাপ পোকাও দমন করতে হবে। তো এবার আলু বপন করা হয়েছে, সবকিছু হয়েছে। এবার আলু উত্তোলনের 7-8 দিন আগে উপরের অংশ কর্তন করতে হবে। উপরের অংশ কর্তন বা উপড়িয়ে ফেলা। জাপ পোকার সংখ্যার ভিত্তিতে জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে গাছ উপড়িয়ে ফেলতে হবে। এর ফলে ভাইরাস দ্বারা বীজ আক্রান্ত হতে পারবে না। এছাড়া বীজ উত্তোলনের 7-8 দিন আগে গাছ উঠিয়ে ফেলা উচিত এবং উপড়ানো গাছ জমি থেকে সরিয়ে ফেলতে হবে এবং উপরের অংশ উপড়িয়ে ফেলাকে হাম কিলিং বলা হয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, হাম কিলিং কাকে বলে? তাহলে উপরের অংশ অর্থাৎ আলুর জমিতে গাছটা কর্তন করার পরে উপরের অংশ উপড়িয়ে ফেলাকে বলা হয় হাম কিলিং। এবারে আলু বীজ সংগ্রহ করব। গাছ উপড়িয়ে ফেলার 7 থেকে 8 দিন পরে শুষ্ক, ঠান্ডা ও মেঘমুক্ত সকাল ও বিকেলে বীজ আলু উত্তোলন করা উত্তম। তো এই বীজ আলু উত্তোলন করার পরই সাথে সাথে আলুটা বহন করা যাবে না, কারণ তাহলে আলুটা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এর খোসাটা আঘাতপ্রাপ্ত হতে পারে। তাই একে কিউরিং করতে হবে। খুবই সংবেদনশীল শস্য হওয়ার কারণে বীজ আলু উত্তোলন করার পরে শুষ্ক, ছায়াযুক্ত ও সহজে বায়ু চলাচল করে এমন স্থানে 30 সেন্টিমিটার উঁচু করে 8 থেকে 10 দিন সরিয়ে রাখতে হবে, যাতে আলুর উপরের খোসাটা একটু শক্ত হয়, অল্প আঘাতেই যেন ক্ষতের সৃষ্টি না হয়, এই কারণে কিউরিং করতে হবে। এবার উৎপাদিত আলু বীজকে বাসায় গ্রেডিং ও বস্তাবন্দি করতে হবে। কাটা, ফাটা, দাগি, পচা বীজ আলুকে বাছাই করে আলাদা করতে হবে এবং অন্য আলুগুলোকে 28 থেকে 30 মিলিমিটার এবং 41 থেকে 50 মিলিমিটার সাইজের গুলো আলাদা করে আলাদা আলাদা বস্তায় ভরতে হবে এবং
এমনভাবে পরিবহন করতে হবে যেন কোনোভাবেই বীজ আলু আঘাতপ্রাপ্ত না হয়। এবং এই নিয়মে যদি আলু বীজ উৎপাদন করা হয় তাহলে অর্থাৎ সকল কলা কৌশল পালন করা হলে হেক্টর প্রতি প্রায় 20 টন আলু বীজ উৎপাদন হয়। হেক্টর প্রতি 20 টন আলু বীজ উৎপাদন হয়। এই উৎপাদিত আলুকে অবশ্যই পরের বছরের জন্য সংরক্ষণ করতে হবে। কোথায় সংরক্ষণ করতে হবে? সেই হিমঘরে বা কোল্ড স্টোরেজে। হিমঘরে নেওয়ার আগে 28 থেকে 48 ঘন্টা প্রি হিটিং এ রাখতে হবে, অর্থাৎ 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে। অতঃপর 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 85 থেকে 90% আর্দ্রতায় হিমঘরে রাখতে হবে। প্রতি 3 দিন পর পর মুক্ত বাতাস প্রবেশ করাতে হবে এবং কার্বন ডাই অক্সাইডটা বের করে দিতে হবে, যেহেতু সেখানে শ্বসন ঘটতে থাকবে। মাঝে মাঝে তাকে রাখা বস্তাগুলো উলটপালট করে দিতে হবে, যাতে এক সাইডের বীজটা বেশি ঠান্ডা না হয় আর এক সাইডের বীজ বেশি গরমে আবার পচে যেতে পারে। শিক্ষার্থীবৃন্দু, এভাবেই আলু বীজ উৎপাদন করা হয়, অর্থাৎ আমরা আলু বীজ উৎপাদন কৌশল পড়াটা শেষ করলাম। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।